প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালোই আছেন। আমি ডক্টর কোস্টা। আমি বর্তমানে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের অন্তর্ভুক্ত একটি হাসপাতালে অ্যাকিউট মেডিসিন এবং জেরিয়াট্রিক বিভাগে স্পেশালিটি ডক্টর হিসাবে কর্মরত আছি। আর এই ভিডিওতে আমি আপনাদের খুবই কমন একটা সমস্যা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রোটিন ইউরিয়া বা প্রস্রাবের সাথে অতিরিক্ত প্রোটিন বের হয়ে যাওয়া। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে প্রস্রাবের পর অনেক সময় প্রস্রাবের মধ্যে ফেনা ফেনা দেখা যায়, অথবা অনেকের শরীর ফুলে যায়, পা ফুলে যায়, হাত ফুলে যায় বা মুখ ফুলে যায়। এই ধরনের সমস্যা হয়, এগুলো কিন্তু প্রোটিন ইউরিয়া হওয়ার উপসর্গ। এই বিষয়টি নিয়ে আমি একদম বিস্তারিত বলবো, এটি কেন হয়, কাদের হয়, কিভাবে এগুলো ডায়াগনোসিস করা হয় এবং কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারেন। সুতরাং পুরো ভিডিওটি দেখবেন কমপ্লিট ইনফরমেশনের জন্য। আমি একদম গোড়া থেকেই শুরু করছি। প্রোটিন হচ্ছে আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। যেমন আমাদের মাসেলগুলোর ভিতরে রয়েছে প্রোটিন, আবার আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু প্রোটিনের রোল রয়েছে। সুতরাং যেহেতু প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি যদি বডি থেকে প্রস্রাবের সহিত বের হয়ে যায় সেটা নিশ্চয় কোনো ভালো কথা নয়। তো কতটুকু প্রোটিন বের হয়ে যাওয়া আমাদের জন্য খারাপ সেটি আগে জেনে নিই। প্রস্রাবের সাথে প্রোটিন অতিরিক্ত মাত্রায় বের হয়ে যাচ্ছে কিনা এটা বোঝার জন্য আমরা বেশ কিছু টেস্ট করি। এর মধ্যে একটি টেস্ট হচ্ছে ইউরিন অ্যালবুমিন টু ক্রিয়াটিনিন রেশিও বা ACR। এই টেস্টটি সবচেয়ে বহুল ব্যবহৃত হয় যুক্তরাজ্যে। এই টেস্টটি করলে যদি আমরা দেখি যে প্রস্রাবের মধ্যে 30 মিলিগ্রাম পার গ্রাম এর কম প্রোটিন বের হচ্ছে, তাহলে আমরা ধরে নিই সেটা নর্মাল এবং সেটা নিয়ে টেনশনের কিছুই নাই। যদি 30 থেকে 300 মিলিগ্রাম পার গ্রাম ACR বা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও প্রস্রাবের মধ্যে দেখা যায়, তাহলে সেটিকে আমরা মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া বলি, মানে অল্প মাত্রায় প্রোটিন বের হচ্ছে, যেটা অনেক সময় আর্লি কিডনি ডিজিজকে চিহ্নিত করতে পারে। তারপরে যদি আমরা দেখি প্রস্রাবে 300 মিলিগ্রাম পার গ্রামের বেশি প্রোটিন বের হয়ে যাচ্ছে, সেটিকে আমরা ম্যাক্রো অ্যালবুমিন ইউরিয়া বলে থাকি এবং এটা অনেক সময় অ্যাডভান্সড কিডনি ডিজিজগুলোকে নির্দেশ করে। এছাড়া আমরা 24 ঘন্টায় প্রস্রাবে কতটুকু টোটাল প্রোটিন বের হয়ে গেল সেটিও কাউন্ট করতে পারি। সাধারণত 24 ঘন্টায় মানে পুরো একদিনে 150 মিলিগ্রাম এর কম প্রোটিন প্রস্রাবে বের হওয়া উচিত, এবং তা যদি হয় সেটি হচ্ছে নর্মাল। যদি 150 থেকে 500 মিলিগ্রাম প্রোটিন আপনার প্রতিদিন লস হতে থাকে আপনার প্রস্রাবের মাধ্যমে, তাহলে সেটাকে কিন্তু আমরা মাইল্ড কিডনি ডিসফাংশন বলতে পারি। আর যদি 3.5 গ্রামের বেশি প্রোটিন আপনার বডি থেকে প্রতিদিন বের হয়ে যেতে থাকে কিডনির মাধ্যমে বা প্রস্রাবের মাধ্যমে, তাহলে সেটি কিন্তু ম্যাক্রোপ্রোটিনিউরিয়া বা সেটি অনেক সময় নেফ্রোটিক সিনড্রোমকে নির্দেশ করে। নেফ্রোটিক সিনড্রোম কিন্তু বাচ্চাদের বেশি হয়। এই অসুখটি হলে বাচ্চাদের শরীর পুরো ফুলে যায়, দেখে মনে হয় যে খুবই ভয়ঙ্কর একটা কিছু, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু রিভার্সিবল এবং এটির ভালো ট্রিটমেন্ট রয়েছে। এছাড়া আরেকটি টেস্ট আমরা করতে পারি, যে টেস্টটির নাম হচ্ছে ডিপস্টিক টেস্ট। এই টেস্টটি বেড সাইডে করা যায় এবং খুব দ্রুত এই টেস্টের রেজাল্ট পাওয়া যায়। বাংলাদেশ এবং ভারতে এই টেস্টটি বহুল ব্যবহৃত হয়, কিন্তু যুক্তরাজ্যে এটি আমরা এখন আর খুব একটা ব্যবহার করি না। এই টেস্টটি করলে আমরা কোনো সংখ্যা পাবো না, মানে কত মিলিগ্রাম প্রোটিন লস হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না, কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে অল্প প্রোটিন বের হচ্ছে না বেশি প্রোটিন বের হচ্ছে। এই টেস্টের রেজাল্টটা আসে এইভাবে যে নেগেটিভ অর ট্রেস অ্যামাউন্ট, মানে হচ্ছে খুব কম, এবং এটিকে আমরা নর্মাল ধরে নেই। আর যাদের প্রোটিন লস হচ্ছে তাদের 1+, 2+, 3+, 4+, এভাবে আমাদের আউটপুটটা আসে। সো 4+ হচ্ছে সবচেয়ে বেশি প্রোটিন বের হচ্ছে এবং সেটি অবশ্যই খারাপ। এখন যদি আপনার প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন বের হতে থাকে, তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে বা এটার লক্ষণ কি সেই বিষয়ে একটু জ্ঞান অর্জন করি। সো ফার্স্ট অফ অল, আপনার প্রস্রাব অত্যন্ত ফেনাযুক্ত হবে, যেটিকে মেডিকেলের ভাষায় আমরা বলি ফ্রদি ইউরিন। আর প্রোটিনের একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে, প্রোটিন আমাদের শরীরে যে রক্ত রয়েছে, রক্তের ভিতর যে জলীয় অংশটি রয়েছে সেটিকে রক্তনালীর ভিতরে ধরে রাখে। যদি আপনার শরীরে প্রোটিন কমে যায় তাহলে
সেই রক্তনালী থেকে সেই ফ্লুইডগুলো আমাদের টিস্যুতে কিন্তু লিক আউট হয়ে একদম জমা হয়ে যায়, যে কারণে হাত, পা, ফেস, তারপর পেটের মধ্যে পানি চলে আসে এবং ফুলে যায়। এছাড়া প্রোটিনিউরিয়া হওয়ার পিছনে বেশ কিছু ধরনের রোগ দায়ী থাকে। যেমন অনেক সময় কিডনি নষ্ট হয়ে গেলে এটা হয়, তখন সেই কিডনি নষ্টের লক্ষণগুলো আমরা দেখতে পারি, যেগুলো হচ্ছে অতিরিক্ত দুর্বলতা হওয়া অথবা প্রস্রাব কম তৈরি হওয়া, কারণ অবশ্যই কিডনি নষ্ট হলে প্রস্রাব তো সঠিক মাত্রায় তৈরি হবে না। অনেক সময় কিডনি নষ্টের সাথে হাই ব্লাড প্রেশারের একটা সম্পর্ক থাকে। এই সম্পর্কটা দুই দিক থেকেই হয়, মানে আপনার উচ্চ রক্তচাপ থাকলেও আস্তে আস্তে কিডনি নষ্ট হবে, আবার যদি আপনার কিডনি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু প্রস্রাব করতে পারবেন না, বডিতে ফ্লুইড রিটেনশন হবে, পানি জমে যাবে, তখন কিন্তু ব্লাড প্রেশার বাড়তে পারে। সো দুই দিক থেকেই সমস্যাটা হয়। তারপরে বমি বমি ভাব, বমি, ক্ষুধা মন্দা, খুব অল্প পরিমাণে প্রস্রাব এবং খুব ডার্ক কালার, মানে একদম লাল, কালো কালো, বাদামি রঙের প্রস্রাব বের হচ্ছে, এরকমও হতে পারে। এছাড়া আরও কিছু রোগের কারণেও কিন্তু প্রোটিনিউরিয়া হয়, যেমন যাদের অনেক দিন ধরে ডায়াবেটিস থাকে এবং আনকন্ট্রোলড অবস্থায় থাকে, তাদের কিন্তু আস্তে আস্তে কিডনি নষ্ট হয়ে যায় এবং সেই কিডনি থেকে তখন কিন্তু প্রোটিনের কণাগুলো লিক আউট হয়ে একদম ইউরিনে চলে আসে। সো এই সমস্যার কারণে প্রোটিনিউরিয়া হলে ডায়াবেটিসের লক্ষণগুলোও থাকবে, মানে তাদের বেশি তৃষ্ণা পাবে, তাদের ঘন ঘন প্রস্রাব হবে, তাদের হাই ব্লাড সুগার থাকবে রক্তে, ইত্যাদি ইত্যাদি। যাদের উচ্চ রক্তচাপের কারণে প্রোটিনিউরিয়া হয়, তাদের উচ্চ রক্তচাপের সমস্যাগুলো আমরা দেখতে পারি, যেমন মাথা ব্যথা, ঘাড় ব্যথা, চোখে ঝাপসা দেখা ইত্যাদি। এছাড়া আর কিছু অটোইমিউন রোগ রয়েছে, যে রোগগুলো হলেও কিন্তু কিডনি নষ্ট হয় এবং কিডনি থেকে অতিরিক্ত প্রোটিন কিন্তু ইউরিনে চলে আসে। এর মধ্যে একটি হচ্ছে এসএলই বা সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোসাস বা লুপাস সংক্ষেপে আমরা বলি। এটি হলে লুপাসের অন্যান্য লক্ষণগুলো আমরা তখন দেখতে পারবো, যেমন হচ্ছে জ্বর, দুর্বল লাগা, জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং বিভিন্ন জায়গায় স্কিন র্যাশ। তো এগুলো ছাড়াও অনেক সময় ইনফেকশনের কারণেও সাময়িকভাবে প্রোটিনিউরিয়া হয়, তখন ইনফেকশনের কারণে জ্বর, কাঁপুনি, এইসব লক্ষণ আমরা দেখতে পারি। এখন এমন কোনো রোগী যদি থাকে যার প্রচুর পরিমাণে প্রোটিন বের হয়ে গিয়েছে প্রস্রাবের সাথে এবং তার শরীরে প্রোটিনের পরিমাণ অত্যন্ত কমে গিয়েছে, তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে সারা শরীর ফুলে যাবে, এটাকে আমরা অ্যানাসার্কা বলি মেডিকেলের ভাষায়, এবং তাদের ফুসফুসেও পানি চলে আসতে পারে, যে কারণে তাদের শ্বাস নিতে অনেক কষ্ট হবে। তারপর তাদের মাসেল ক্র্যাম্প সৃষ্টি হতে পারে এবং মাসেল ব্যথা করতে পারে। যেহেতু শরীরে তাদের প্রচুর পানি জমে যাবে, সেহেতু তাদের ওজন বৃদ্ধি হয়ে যেতে পারে। সুতরাং এত দূর পর্যন্ত যাওয়ার আগেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যদি আপনি দেখেন যে আপনার প্রস্রাবে ফেনা দেখা যাচ্ছে অথবা আপনার হাত, পা, ফেস এগুলো ফুলে ফুলে উঠছে, যদি দেখেন যে হঠাৎ করে আপনি বেশি খাচ্ছেন না, আপনার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে না কিন্তু ওয়েট গেইন হচ্ছে, এবং যদি আপনি দেখেন যে আপনার অতিরিক্ত দুর্বল লাগছে, ক্ষুধামন্দা হচ্ছে এবং আপনার যে প্রস্রাবের প্যাটার্ন রয়েছে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে আগের মতো বেশি প্রস্রাব হচ্ছে না বা ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এই ধরনের লক্ষণ হলে আগে থেকে ডাক্তারের পরামর্শ আপনারা নিবেন। আচ্ছা, আমরা মোটামুটি লক্ষণগুলো জানলাম। এখন আমরা জানবো যে কি কি কারণে প্রোটিনিউরিয়া হয় বা প্রস্রাবের সাথে অতিরিক্ত প্রোটিন চলে যায়। প্রথম কারণ হচ্ছে টেম্পোরারি কজ বা ট্রানজিয়েন্ট কজ, মানে এই সমস্যাগুলো পার্মানেন্টলি থাকে না। যে কোনো কারণে আপনার যদি শরীরে জ্বর হয় তাহলে প্রোটিনিউরিয়া হবে, যদি আপনি কম পানি খান বা আপনার ডিহাইড্রেশন হয় বা পানি শূন্যতা হয় সেক্ষেত্রেও কিন্তু প্রোটিনিউরিয়া দেখা যেতে পারে, কারণ তখন প্রস্রাব ঘন হবে এবং সেই ঘন প্রস্রাবের ভেতরে অবশ্যই প্রোটিনের ঘনত্বও বেশি থাকে। যদি হঠাৎ করে খুব ঠান্ডা এনভায়রনমেন্টে চলে আসেন সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় প্রোটিনিউরিয়া হতে পারে। আরেকটি রেয়ার বিষয় আছে, সেটিকে মেডিকেলের ভাষায় বলে অর্থোস্টেটিক প্রোটিনিউরিয়া বা পোস্টারাল প্রোটিনিউরিয়া। এক্ষেত্রে প্রোটিন ইউরিনের ভিতরে তখনই আসবে যখন একজন মানুষ দাঁড়িয়ে থাকবে, কিন্তু শুয়ে থাকলে ইউরিনের ভিতর প্রোটিন আসবে না। সাধারণত এই বিষয়টির জন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না।
এখন টেম্পোরারি কজগুলো গেল, আমরা জানবো পার্মানেন্ট বা পারসিস্টেন্ট যে কজগুলো, যে কারণে প্রোটিনিউরিয়া হতেই থাকবে এবং এটি সহজে ভালো হতে চাইবে না। সেই কারণগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কিডনির সমস্যা। 1 নম্বরে হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা হচ্ছে কিডনির একটি প্রদাহ বা ইনফ্লামেশন। বিভিন্ন রকমের গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকে। এটি হলে কিডনির ভিতরে যে রক্তনালীগুলো রয়েছে সেই রক্তনালীগুলো ঠিকমতো কাজ করতে পারে না, যে কারণে প্রচুর পরিমাণে প্রোটিন কিন্তু কিডনির টিবিউসগুলোতে চলে আসে এবং তখন আলটিমেটলি সেই টিবিউসগুলো দিয়ে গিয়ে ইউরিনেও কিন্তু প্রোটিন চলে আসে। এছাড়া সিকেডি একটা কমন রোগ, এটিকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ। এই রোগটি হলেও কিডনির ফাংশন ধীরে ধীরে কমে যেতে থাকে এবং কিডনির ফাংশন কমে যাওয়া মানে সব ধরনের ফাংশনই কিন্তু কমতে থাকে। নট নেসেসারিলি যে কিডনিতে প্রস্রাব তৈরি হওয়ার ক্ষমতা কমে যাবে, কিডনিতে প্রোটিন ফিল্টার করার ক্ষমতা, আরও যে বিভিন্ন ধরনের হরমোনস প্রডিউস করার ক্ষমতা রয়েছে কিডনির, সব দিক থেকেই কিন্তু কিডনির একটা ক্ষতি হতে থাকে। দীর্ঘকাল যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলেও সেটি কিডনির ব্লাড চ্যানেলগুলোকে নষ্ট করে দিতে পারে এবং প্রোটিনিউরিয়া হয়। এছাড়া পলিসিস্টিক কিডনি ডিজিজ নামে এক ধরনের রোগ রয়েছে, যেটি হলে কিডনির ভেতরে অনেক সিস্ট দেখা যায়। এটি অনেক ক্ষেত্রেই বংশগত হয় বা জেনেটিক একটা বিষয় থাকে এটির পিছনে। এটি হলেও কিন্তু আস্তে আস্তে কিডনি নষ্ট হতে থাকে, সিকেডি হয় এবং আস্তে আস্তে ইউরিনের ভেতর প্রোটিন চলে আসতে থাকে। এছাড়া কিছু রোগ রয়েছে, দীর্ঘমেয়াদী রোগ, যেটি শুধু কিডনিকে এফেক্ট করে না, আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও এফেক্ট করে, যেমন ডায়াবেটিস, তারপরে উচ্চ রক্তচাপ, অটোইমিউন রোগগুলো যেগুলো একটু আগেই বলেছি, যেমন লুপাস, বিভিন্ন ধরনের প্রদাহ যেগুলো আমাদের রক্তনালীগুলোর ভিতরে হয়, সেগুলো হলেও কিন্তু অনেক সময় প্রোটিনিউরিয়া হয়। এছাড়া এইচআইভি ইনফেকশন, হেপাটাইটিস বি, সি, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন ইত্যাদিতেও প্রোটিনিউরিয়া দেখা যায়। এছাড়া একটা ক্যান্সার রয়েছে যার নাম হচ্ছে মাল্টিপল মায়োলোমা, সেটা হলেও কিন্তু অনেক সময় প্রোটিন চলে আসে ইউরিনের ভিতরে। আমাদের অবশ্যই মেডিসিন খাওয়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক হতে হবে। আমরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া মেডিসিন খাবো না, কারণ কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলোর সাইড ইফেক্ট কিডনির উপর পড়ে এবং কিডনিকে এরা আস্তে আস্তে নষ্ট করে দেয়। এগুলোকে বলা হয় নেফ্রোটক্সিক ড্রাগ। বিভিন্ন ধরনের NSAID গ্রুপের ওষুধ রয়েছে, যেমন ব্যথার ওষুধ, যেগুলো আমরা মুড়ির মতো খেয়ে ফেলি অনেক সময়, সেগুলো খেলে আস্তে আস্তে কিডনি নষ্ট হয়। সো এগুলো থেকে বিরত থাকতে হবে। এছাড়া কিছু অ্যান্টিবায়োটিক্সও রয়েছে যেগুলো কিডনিকে নষ্ট করে। প্রেগনেন্সির সময় প্রিএক্লেমশিয়া নামক একটি বিষয় আছে, এটি যদি হয় তাহলেও রোগীদের শরীরে উচ্চ রক্তচাপ হয় এবং মূত্রে প্রোটিন চলে আসে। প্রোটিনিউরিয়া হওয়ার কিছু রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে যে বংশগত কারো যদি কিডনির রোগ থাকে, কেউ যদি সিগারেট স্মোকিং করেন, কেউ যদি অতিরিক্ত মুটিয়ে যান, অথবা কারো বয়স যদি 65 বা 70-এর উপরে উঠে যায়, তখনও কিন্তু আস্তে আস্তে প্রোটিনিউরিয়া হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। কারণ বয়সের সাথে সাথে আপনার যদি কোনো রোগ নাও হয়, ধীরে ধীরে কিডনির ফাংশন কমতে থাকে। এখন আমরা জানবো যে এই বিষয়টি আমরা ডাক্তাররা কিভাবে ডায়াগনোসিস করি। এখন আপনি যদি একজন রোগী হিসাবে আমার সামনে আসেন, তাহলে আপনাকে প্রথম দেখায় আমি বেশ কিছু প্রশ্ন করব, কারণ আমি জানতে চেষ্টা করব যে আপনার শরীরে কি হচ্ছে। আমি আপনাকে জিজ্ঞেস করব যে আপনার শরীরে কোথাও কি ফুলে যাচ্ছে কিনা, আপনার কোনো ডায়াবেটিস আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, কোনো অটোইমিউন রোগ যেমন লুপাস আছে কিনা, এগুলো আমি আপনাকে জিজ্ঞেস করব। আমি আপনাকে আরও জিজ্ঞেস করব আপনার কোনো রিসেন্ট ইনফেকশন হয়েছে কিনা, মানে আপনার ফিভার বা জ্বর আছে কিনা, আপনার উচ্চ স্ট্রেস আছে কিনা, আপনি ডিহাইড্রেশন বা পানি শূন্যতায় ভুগছেন কিনা, আপনি কি কি ওষুধ খাচ্ছেন, আপনি কি এমন কোনো ওষুধ খাচ্ছেন যে ওষুধগুলো খেলে কিডনি নষ্ট হয়ে যায়, আপনার ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলো যদি থেকে থাকে সেগুলো কি নিয়ন্ত্রণে আছে কি নাই। এই প্রশ্নগুলো করার পরে আমি আপনাকে এক্সামিনেশন করব। এক্সামিনেশন করে দেখব আপনার শরীরে কোথাও ফুলে আছে কিনা এবং কিডনি নষ্টের কোনো সাইন সিমটম কোথাও পাওয়া যায় কিনা। তারপরে আমি আপনাকে কিছু টেস্ট করতে দিব। সেই টেস্টগুলোর মধ্যে ACR বা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওটাকে আমি প্রেফার করি। সেই টেস্টটি করলে দেখা যাবে যে প্রস্রাবে প্রোটিন চলে এসেছে বা আসে নাই। যদি প্রস্রাবে প্রোটিন চলে আসে, সেক্ষেত্রে আমি এটার রুট যে কজ আছে, মানে কি কারণে হচ্ছে, সেটি খুঁজে বের করার চেষ্টা করব।
কারণ আমি একটু আগেই বললাম প্রোটিনিউরিয়া বিভিন্ন রোগের কারণে হয়। তখন আমার মনে প্রশ্ন আসবে, এটি কি আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে হচ্ছে, না এটি হচ্ছে আপনার উচ্চ রক্তচাপের কারণে, না এটি হচ্ছে আপনার ডায়াবেটিসের কারণে? তখন আমি আরও কিছু টেস্ট দিব এবং টেস্ট দিয়ে আমি বুঝে ফেলবো যে আসলে কি কারণে আপনার প্রোটিনিউরিয়া হচ্ছে, এবং তখন সেই কারণটির সমাধান আমি করার চেষ্টা করব। যদি ডায়াবেটিসের কারণে হয় ডায়াবেটিস কন্ট্রোলে রাখবো, যদি উচ্চ রক্তচাপের কারণে হয় সেটি কন্ট্রোল করার চেষ্টা করব, যদি কোনো অটোইমিউন ডিজিজের কারণে হয় তখন সেটিও আমি কন্ট্রোলে আনার চেষ্টা করব। সুতরাং প্রোটিন ইউরিয়ার যে ট্রিটমেন্ট রয়েছে, এই ট্রিটমেন্টগুলো হচ্ছে প্রোটিন ইউরিয়া হওয়ার পেছনে রুট যে কজটা থাকে, মানে যে সমস্যা বা যে রোগের কারণে আপনার কিডনি থেকে প্রোটিন লিক হয়ে যাচ্ছে, সেই রোগটিকে অনুসন্ধান করে বের করা এবং সেটার সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা করা। এক্ষেত্রে একটি ব্যাপার বলে রাখা ভালো, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও দিয়ে আমি বুঝবো যে আপনার ইউরিনে প্রোটিন আসছে, কিন্তু সেটার কারণ অনুসন্ধান করতে গিয়ে অন্যান্য যে টেস্টগুলো করা হয় সেগুলোর মধ্যে রয়েছে ইজিএফআর, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, অনেক সময় আমরা ব্লাডে অ্যালবুমিন লেভেল এবং টোটাল প্রোটিন লেভেল কত সেটা দেখি, অনেক সময় অটোইমিউন প্রোফাইল করতে পারি এটি বোঝার জন্য যে আপনার শরীরে এসএলই বা এই ধরনের কোনো রোগ আছে কি না। অনেক সময় কিডনিটি কেমন রয়েছে সেটি তো চোখে দেখার কোনো সুযোগ নেই, যেহেতু কিডনি আপনার পেটের ভিতরে রয়েছে, তো তখন ইমেজিং স্টাডি করি, মানে আলট্রাসাউন্ড করে দেখার চেষ্টা করি যে কিডনিটার অবস্থা কি, অথবা সিটি স্ক্যান এমআরআই করে দেখা যায়। কিডনিতে যদি পাথরের কারণে সমস্যা হয় সাধারণত সিটি কে ইউবি বা সিটি কিডনি ইউরিনারি ব্লাডার করলে আমরা দেখতে পারি যে স্টোন রয়েছে। আবার অনেক সময় আলট্রাসাউন্ড করেও স্টোন বোঝা যায়। পলিসিস্টিক কিডনি থাকলে আলট্রাসাউন্ড করে বোঝা যায় এবং সেই সিস্টগুলো দেখা যায়। সিকেডি থাকলেও এই টেস্টগুলো করে আমরা এডিশনাল ইনফরমেশন পেতে পারি। তারপরে অনেক সময় যদি কোনো গ্লোমেরুলোনেফ্রাইটিস হয় বা কিডনির রক্তনালীতে মাইক্রোস্কোপিক কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, যেটি আমরা এই ধরনের ইমেজিংয়ে দেখতে পারছি না, তখন কিডনি বায়োপসি করার প্রয়োজন পড়ে। মানে কিডনি থেকে একটা অংশ আমরা কেটে নিয়ে এসে মাইক্রোস্কোপের নিচে দেখি এবং তখন মাইক্রোস্কোপিক যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের কাছে ফুটে ওঠে। সুতরাং বিষয়টি একদম সহজ নয় এবং বিষয়টি অবশ্যই আপনার ডাক্তারের হাতেই ছেড়ে দিতে হবে। আপনার প্রোটিনিউরিয়ার কারণ খুঁজে বের করার পরে সেটি ট্রিটমেন্ট করতে হবে এবং সেটি রেগুলার মনিটরিংয়ের ভিতরে রাখতে হবে যে সেই রোগটি কি আপনার কন্ট্রোলে রয়েছে বা ভালো হয়ে গিয়েছে কিনা বা পুনরায় আবার হতে পারে কিনা। এখন ট্রিটমেন্ট যখন শুরু হবে তখন কিছু কিছু মূল বিষয় রয়েছে যেগুলো প্রতিটি মানুষের জন্যই প্রযোজ্য। এর মধ্যে প্রথমেই আসে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন যদি আপনি করতে পারেন সেটি কিডনির রোগী নয় শুধু, প্রোটিনিউরিয়ার রোগী নয় শুধু, যে কোনো মানুষের জন্যই উপকারী। এর মধ্যে এক নাম্বার হচ্ছে গিয়ে আপনাকে লবণ খাওয়া কমাতে হবে। অনেক ক্ষেত্রে খুব অ্যাডভান্সড কিডনির কোনো ডিজিজ থাকলে প্রোটিন খাওয়া কমাতে হয়। এক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখা ভালো, আমরা বাঙালিরা এমনিতেই কিন্তু প্রোটিন অনেক কম খাই, আর আমরা প্রোটিনের হিসাবটাও ঠিকমতো করতে পারি না। যেমন আপনি যদি 100 গ্রাম মাংস খান, সেটি গরুর মাংস হোক বা চিকেন হোক, সেই 100 গ্রাম মাংসের মধ্যে কিন্তু 100 গ্রাম প্রোটিন নেই। 100 গ্রাম গরুর মাংসের মধ্যে মোটামুটি 26-27 গ্রামের মতো প্রোটিন রয়েছে। মোটা দাগে হিসাব করলে আপনার মাংসের ওজন যত হবে তার 4 ভাগের 1 ভাগ প্রোটিন সেখানে থাকে, কারণ মাংসের ভেতরে প্রোটিন ছাড়াও অন্যান্য অনেক কিছু থাকে, জলীয় অংশ থাকে, ফ্যাট থাকে, আর অনেক কিছু থাকে। 2 নাম্বার হচ্ছে স্মোকিং, সিগারেট খাওয়া কমাতে হবে। সিগারেট যদি খান এটি শুধু কিডনিকেই নষ্ট করবে না, এটি উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, ডায়াবেটিস সব ধরনের রোগ বেশি করবে। তারপর আপনার যদি ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, এগুলোকে সবসময় একটা মনিটরিংয়ের মাধ্যমে রেখে একটা নর্মাল লেভেলে রাখতে হবে। আপনি যদি এমন কোনো ওষুধ খান যেটি কিডনিকে নষ্ট করে দিচ্ছে, সেই ওষুধগুলো বাদ দিতে হবে, অথবা সেগুলোর পরিবর্তে অন্য এমন ওষুধ দিতে হবে যেটি কিডনিকে ড্যামেজ করে না। অনেক ক্ষেত্রে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীদের আমরা এসিই ইনহিবিটর শুরু করি। এটি এক ধরনের ওষুধ, এগুলো হচ্ছে ইনালাপ্রিল, লিসিনোপ্রিল এই ধরনের নামে পাওয়া যায়, অথবা এআরবি আমরা ইউজ করি, যেগুলো লোসার্টেন, ভ্যালসার্টেন ইত্যাদি নামে পাওয়া যায়।
এই ওষুধগুলো খেলে অনেক সময় প্রোটিনিউরিয়া কমে যায়, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর কারণে কিডনি ড্যামেজ হওয়ার যে প্রবণতা সেটিও কমে যায়। তবে এগুলো নিজে নিজে ডাক্তারি করে ফার্মেসিতে গিয়ে খাবেন না, এগুলো ডাক্তারের উপর ছেড়ে দিন। এগুলো অত্যন্ত জটিল বিষয়, এগুলোর হিসাব নিকাশ ডাক্তারকেই করতে দিন। যাদের সারা শরীর ফুলে গিয়েছে, হাত ফুলে গিয়েছে, পা ফুলে গিয়েছে, মুখ ফুলে গিয়েছে, তাদের অতিরিক্ত যে পানি শরীরে জমে গিয়েছে সেটি বের করে দেওয়ার জন্য অনেক সময় আমরা ওয়াটার পিলস বা ডাইইউরেটিক জাতীয় ওষুধ দেই। এগুলো খেলে মূত্র বেশি তৈরি হয় এবং মূত্রের মাধ্যমে অতিরিক্ত পানি বের হয়ে যায়। এগুলোর মধ্যে রয়েছে ফ্রুসেমাইড, বিউমেটানাইট ইত্যাদি। যদি কোনো কারণে আমাদের ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যায়, মানে অটোইমিউন কোনো রোগ হয়, সেক্ষেত্রে আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ, মাইক্রোফেনোলেট, মোফেটিল, সাইক্লোফসফেনাইড এগুলো দিয়ে সেই রোগগুলোকে কন্ট্রোল করে আনতে পারি। যদি কোনো ইনফেকশনের কারণে প্রোটিনিউরিয়া হতে থাকে বা কিডনির ক্ষতি হতে থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক্স দিতে পারি অথবা অ্যান্টিভাইরাল দিতে পারি। অনেক সময় এইচআইভি বা এইডসের কারণে কিডনি নষ্ট হয়, তখন কিন্তু অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন পড়ে দীর্ঘদিন যাবত। যদি জ্বরের কারণে, পানি শূন্যতার কারণে বা স্ট্রেসের কারণে প্রোটিনিউরিয়া হয়, সেগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। যদি ডিহাইড্রেশনের কারণে প্রোটিনিউরিয়া হয়, সেই রোগীদের আমরা বেশি ফ্লুইড ইনটেক বা পানি পান করতে বলি, অথবা অনেক সময় স্যালাইন দিয়ে তাদের পানি শূন্যতাটাকে আমরা ট্রিটমেন্ট করি। খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমরা ফোকাস করব শাক সবজি, ফলমূল এবং হেলদি ফ্যাটগুলোর উপরে। এছাড়া নিয়মিত মনিটরিং করাও দরকার। আপনার মাঝে মাঝে ইউরিন টেস্ট করে দেখতে হবে যে আপনার প্রোটিনিউরিয়া ভালো হয়ে যাচ্ছে না খারাপ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে যাদের দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা সিকেডি, তাদের ক্ষেত্রে বেশি মাত্রায় প্রযোজ্য। অনেক সময় অ্যাডভান্সড কিছু ট্রিটমেন্টেরও প্রয়োজন পড়ে। যাদের কিডনি একদমই ড্যামেজ হয়ে গিয়েছে বা ড্যামেজের কাছাকাছি, তাদের কিন্তু অনেক সময় ডায়ালাইসিস করার প্রয়োজন পড়ে। এই ধরনের রুগীদের বলা হয় এন্ড স্টেজ কিডনি ডিজিজ পেশেন্ট। আর কিছু কিছু রুগীর ক্ষেত্রে কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্টেরও অপশন রয়েছে। সো মোটা দাগে বলতে গেলে হেলদি লাইফস্টাইল, লবণ কম খাবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন। আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো রিভিউ করে দেখতে হবে যে আসলে এমন কোনো ওষুধ আছে কিনা যেটা কিডনিকে নষ্ট করে দিচ্ছে। প্রয়োজনে আমরা এমন ওষুধ দিতে পারি যেগুলো কিডনিকে তুলনামূলকভাবে প্রোটেক্ট করে। মাঝে মাঝে আপনার কোলেস্টেরল লেভেলগুলো চেক করে দেখতে হবে, এক্সারসাইজ করতে হবে। কেউ যদি ধূমপান করে থাকেন সেটি থেকে বিরত থাকতে হবে। হেলদি ব্যালেন্স ডায়েট খেতে হবে। শরীরে যেন সঠিক মাত্রায় হাইড্রেশন থাকে সেটি লক্ষ্য রাখতে হবে। 2 থেকে 3 লিটার পানি পান করবেন যাদের কিডনির রোগ নাই তাদের জন্য। আর যাদের অ্যাডভান্সড কিডনির রোগ রয়েছে তারা কিডনি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী পানি পান করবেন বা ফ্লুইড ইনটেক করবেন। নিজে নিজে ডাক্তারি করে ওষুধ কিনে খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ আপনি তো জানেন না কোন ওষুধ খেলে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে। সো এগুলো ডাক্তারের উপর ছেড়ে দিতে হবে। আর নেশা জাতীয় ওষুধের উপর কেউ যদি আসক্ত হয়ে পড়েন, সেগুলো থেকেও কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। এবং শেষমেশ আরও একবার বলে দিচ্ছি যে লবণ খাওয়া কমিয়ে দিতে হবে। ডাক্তার যদি আপনার কোনো রোগকে চিহ্নিত করে ফেলে, তাহলে সেই রোগটির জন্য প্রপার ফলো আপে থাকতে হবে এবং মাঝে মধ্যে টেস্ট করে মনিটর করতে হবে। আপনি মনে করবেন না যে আপনার রোগটা ভালো হয়ে গিয়েছে। যতদিন ডাক্তার আপনাকে ক্লিয়ারেন্স না দিচ্ছে ততদিন সেই ফলো আপে আপনার থাকতে হবে। এছাড়া স্ট্রেস রিলিফ করার জন্য মেডিটেশন, ইয়োগা, ডিপ ব্রিদিং এক্সারসাইজ এগুলো করতে পারেন। এগুলো করলেও বিভিন্ন দিক থেকেই শরীরের উপকার হয়। এই ভিডিওতে আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলাম, তবে সব তথ্য সবাই নাও বুঝতে পারেন, তাই আমি কমেন্ট সেকশনটি ওপেন রাখলাম এবং সেখানে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্নটি করতে পারেন। আমি সময় পেলে অবশ্যই সেই প্রশ্নের অ্যান্সার দিব। ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।